নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত থাকেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও ঠিক তাই, আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি ইতিমধ্যেই আমাদের রাজ্যে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কিভাবে প্রাসঙ্গিক, কবে থেকে প্রাসঙ্গিক তা আপনারা বিস্তারিত জানেন, কিন্তু যেহেতু এটি একটি সরাসরি আয়োজন, এই আয়োজনেও আপনারা নিজেরা টেলিফোন করতে পারেন, নিজেদের মতামত আমাদেরকে বলতে পারেন এবং আপনাদের ব্যাখ্যা আমরা আরো বৃহত্তর জনগণের সামনে তুলে ধরতে চাই। আপনারা ইতিমধ্যেই জানেন, আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের রাজ্যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা দিচ্ছে গত বেশ কয়েক বছর ধরে। আমি যদি একেবারে সাল তারিখ দিয়ে কথা বলার চেষ্টা করি তাহলে আমরা দেখব 2020, 2021, 2022, 23 এমনকি 24-এ এসেও আমরা নিয়মিতভাবে দেখতে পাচ্ছি যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ কিন্তু আমাদের রাজ্যে ঘটেই চলেছে। এখানে দুটো বিষয় খুব স্পষ্টভাবে আমাদের বলা দরকার। একটা হচ্ছে, আমরা রোহিঙ্গা বলতে যাদেরকে বোঝাচ্ছি তারা সত্যি অর্থেই রোহিঙ্গারা, যারা আপনারা জানেন যে বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকাতে এসে তখন বাসস্থান এবং ইত্যাদি পেয়েছিলেন, তারা সেখানে ঘাঁটি গেড়েছেন, তারা এখনো সেখানে আছেন এবং দারুণভাবেই আছেন। তাদের মধ্যে অনেকে আমাদের রাজ্যের বেশ কিছু সীমান্তকে ব্যবহার করে, নানা চক্রকে ব্যবহার করে কাজে লাগিয়ে সেই চক্রীদের মাধ্যমে তারা এই দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। আমাদের রাজ্য এখন খুব ইজি অ্যাক্সেস, আপনারা জানেন। আমি যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলি তাহলে ট্রেন সার্ভিস থেকে শুরু করে আমাদের ফ্লাইট সার্ভিস থেকে শুরু করে বাই রোডের যাতায়াত ব্যবস্থা ইত্যাদি সবই দারুণভাবে উন্নত হয়েছে। এই উন্নত হওয়ার কারণে যেহেতু পরিষেবা বেড়েছে, এই পরিষেবার সুযোগ গ্রহণ করে রোহিঙ্গারা যারা রাজ্যে প্রবেশ করছেন বিভিন্ন সীমান্ত দিয়ে, তাদেরকে কখনো কখনো ঠেকানো যাচ্ছে বটে, আবার যাচ্ছেও না। আমরা যদি আজকের এই আলোচনা রোহিঙ্গা শব্দটির মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে এক ধরনের কথা, কিন্তু যেহেতু এটি একটি বিস্তৃত আলোচনার প্রেক্ষাপট এবং এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা খুব অনায়াসে বলতে পারি যে শুধু রোহিঙ্গা নয়, বাংলাদেশি নাগরিকরাও কিন্তু সমান তালে নিয়মিতভাবে পাকড়াও হচ্ছেন, কখনো বিএসএফ এর হাতে, কখনো রাজ্য গোয়েন্দা পুলিশের হাতে, কখনো সাধারণ মানুষের হাতে, কখনো রাজ্য পুলিশের কর্তাদের হাতে। আমাদের জেলা পুলিশ আধিকারিকরা, কর্মীরা, তারা নানা জায়গায় যেভাবে খোঁজ চালায় তাতে কিন্তু বাংলাদেশি নাগরিকদের প্রায়শই খুঁজে পাওয়া যাচ্ছে। এই রকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, নিয়মিতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনাদের কথাগুলো বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার একটি সুযোগ করে দেন, লিখে পাঠান বা টেলিফোন করে সরাসরি অংশগ্রহণ করেন। আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের আজকে এটাই জিজ্ঞাস্য যে আমাদের কি ভূমিকা হওয়া উচিত। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা এই রাজ্যে বাস করি, আমরা যারা নাগরিক, আমরা যারা সহনাগরিক, আমরা কি রোল প্লে করতে পারি এবং আমরা আদতে এই জায়গাটিতে দাঁড়িয়ে ঠিক কিভাবে ঘটনাটিকে মোকাবেলা করতে পারি। না হলে একটা সময় আসবে যখন আমাদের রাজ্যটাকে অত্যন্ত সেফ করিডর হিসেবে ব্যবহার করে এই দেশের নানা প্রান্তে কিন্তু রোহিঙ্গারা ছড়িয়ে পড়বেন। কে জানে, হয়তোবা আমাদের রাজ্যেও নানা জায়গায় ঘাঁটি গাঁথতে পারে। এই যে বেআইনি অনুপ্রবেশ, এই বেআইনি অনুপ্রবেশের মধ্যে কে বা কারা জড়িয়ে আছেন তাদেরকে চিহ্নিত করা, তাদের কথা রাজ্য প্রশাসনকে জানানোর নানা মাধ্যম রয়েছে এখন। হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে, থানার নাম্বার থেকে শুরু করে, সেদিন অ্যাডভোকেট জেনারেল মহাশয় বলে গেছেন এখানে এই স্টুডিওতে বসে যে আমরা যে কোনো বিষয় এখন থানার সুনির্দিষ্ট ঠিকানায় আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে জানাতে পারি, আমরা ইমেইল করতে পারি, আমরা হোয়াটসঅ্যাপ করতে পারি, নানা ধরনের সুযোগ সুবিধা প্রযুক্তি আমাদের দিয়েছে। এই রকম একটি অবস্থানে দাঁড়িয়ে আপনারা বিষয়টিকে কিভাবে দেখেন, কিভাবে দেখছেন, আপনাদের কি মতামত সেটা আমরা শুনতে চাইব। তবে এই অনুষ্ঠানে মাঝে মাঝে একটু শোনাবো এবং দেখাবো ভিজুয়ালস হিসাবে সম্প্রতিকালে বেশ কিছু ঘটনায় রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা আসলে কিভাবে এসছেন এবং যারা ধরেছেন তারা কি বলছেন, পুলিশ প্রশাসন কি বলছেন ইত্যাদি। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলছি, আগে তো প্রায়ই আপনাদের চ্যানেলে দেখি ধরা পড়ছে, পুলিশের হাতেও ধরা পড়ছে, পাবলিকের হাতেও ধরা পড়ছে। দেখুন,
সর্ষার মধ্যে যদি ভূত থাকে, এই ভূতটা তাড়ানো বড় বড় কষ্টকর। কারণ আমাদের রাজ্যের কিছু অংশের লোক এটার মধ্যে জড়িত আছে। নাইলে আপনি দেখুন, আধার কার্ড বেরিয়ে যায়, তারপরে ভোটার আই কার্ড বেরিয়ে যায়, তারপরে আপনার পিআরসিও বেরিয়ে যায়। সেটা তো একটা দালাল চক্র কাজ করছে। এবং আপনি দেখবেন মাঝে মাঝে গরু ধরা পড়ে, গরু ধরা পড়ে বাংলাদেশে গরু পাচার হচ্ছে। তাহলে আমাদের যে সিকিউরিটি অর্থাৎ বিএসএফ, আপনার টেলিভিশনের সাউন্ডটাকে একটু কমিয়ে নিন না, তাহলে আমরা আর একটু ভালো করে কথাগুলো শুনতে পারবো। তো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বলতে আমরা যেটা বুঝি, তারা যদি সত্যিকারে না কাজটা করেন, তাহলে আমাদের এই যে সারা ত্রিপুরা যে বাংলাদেশের ঘেরা, এই জায়গাটাতে কিভাবে আমরা নিরাপত্তা ভাবে থাকতে পারবো? কারণ দেখুন, একটা শ্রেণী তো চাপে আমাদের রাজ্যে দিয়ে কাজ হচ্ছে। ঠিকই আপনি বলছেন উন্নতি হয়েছে, অনেকে যাচ্ছে। এমন কি আমরা আপনাদের কাগজ আমি অনেক কিছু পড়েছি যে এদেরকে নিয়ে এমন মানে খারাপ জায়গাতে এদেরকে বিক্রি করে দিচ্ছে। আমাদের রাজ্যের একটা শ্রেণী দালাল চক্র, তারা এমন জায়গায় বিক্রি করে দিচ্ছে। কখনো কখনো দেখি আপনাদের চ্যানেলে তারা যখন বুঝতে পারে, তারা পালিয়ে আসারও চেষ্টা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের একটা ভূমিকা থাকতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভূমিকা থাকতে হবে। আপনি জানেন, এই এখন মায়ানমারে খুব যুদ্ধ চলছে, তাদের বিতর্কত খুব অবস্থা খারাপ, এবং তারা বাংলাদেশে ম্যাক্সিমাম রোহিঙ্গারা যাচ্ছেন। আপনি জানেন বাংলাদেশে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা আছে, এটা শেখ হাসিনা ওদেরকে পালছেন। এবং আপনি যেটা বলছেন রোহিঙ্গাও আসছে, বাংলাদেশের লোকও আসছে, এবং এরা এসে এখান থেকে তারা কেউ কেউ বিদেশেও যান, আমাদের বিভিন্ন রাজ্যে তারা চলে যাচ্ছেন, গিয়ে এখানে কাজকর্ম করছেন এবং দালাল চক্রের মাধ্যমে যাচ্ছেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা বাংলাদেশ থেকে নিয়ে আসছেন এবং এই যে নিয়ে বিভিন্ন রাজ্যে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিক্রি, আমি এটা বলবো, কাজ চট করে পাওয়া যায় না। আমি এখন বাইরে গেলে আমি চট করে কাজ পাবো না যদি সোর্স না থাকে। সোর্সের মাধ্যমে কাজ করা হচ্ছে। এবং এই যে গরু পাচারটা হচ্ছে, আপনি যদি দেখেন যে পশ্চিমবাংলা যদি গরু পাচারকারী জেলে থাকতে পারে, তাহলে আমাদের আইন আছে, আইনে কেন তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? বিভিন্ন আজকে আপনাদের নিয়মিত দেখলাম যে এক জানের থেকে 5টি গরু নেই। তারা তো এটার উপর অনেক অনেক গরিব নির্ভর করে থাকেন। বাড়ি থেকে যদি এভাবে গরুগুলি চুরি করে নিয়ে বাংলাদেশে পাচার করে দেয়, তাহলে তো সাধারণ জীবন যারা এটার উপর নির্ভর করে থাকে। আপনি জানেন এখন জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে, মানুষের বাজারই এখন ক্ষমতাটা অনেকটা কমতের দিকে চলছে, কারণ এত জিনিসের দাম বেড়েছে। সেই জায়গা যদি একটা গরু ইয়ে করে জীবিকা নির্বাহ করে, সেই জায়গা 5টা গরুই যদি নিয়ে চলে যায় একটা গ্রামের থেকে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? ঠিক আছে, সঙ্গে থাকি। অনেক ধন্যবাদ। আপনি অনেকক্ষণ কথা বলেন এবং বিষয়টির একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলেন। তবে আপনাকে কথাও জানাতে হবে, অর্থাৎ আমাদের প্রত্যেককেও জানতে হবে। আমরা একাধারে যেমন এই বিষয়গুলো এলেই মনে করি কিছুই হচ্ছে না, কিছুই হবে না, বা সীমান্তে মানে যেসব বাহিনীরা দাঁড়িয়ে থাকেন, তাদের আধিকারিকরা, জওয়ানেরা, কর্মীরা, তারা হয়তোবা সকলকে এদিকে ঢুকিয়ে দিচ্ছেন, বিষয়গুলো এমনটাও নয়। কখনো কখনো কোথাও কোথাও যে এই বিষয়গুলো ঘটে না তা তো নয়, না হলে এরা ঢুকছে কিভাবে? আবার অন দ্য কন্ট্রারি আমাদের এটাও বুঝতে হবে, তথ্য বলছে, একেবারে আমি সরকারি তথ্য বলার চেষ্টা করছি, যে গত কয়েক মাসে আমাদের রাজ্যে প্রায় 150 জন টাউটকে, মানে এই শব্দটি পুলিশিভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ দালাল চক্রের কাণ্ডারি যারা, মাথা যারা, প্রধান যারা, এরকম 150 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। মামলাগুলো কেন গৃহীত হয়েছে? কারণ তারা ভূমিকা পালন করেছেন রোহিঙ্গাদের এ রাজ্যে প্রবেশ করানোর ক্ষেত্রে। আমাদের রাজ্যে প্রধানত 3টি জেলা অত্যন্ত স্পর্শকাতর, যেখান দিয়ে রোহিঙ্গারা এবং বাংলাদেশি নাগরিকেরা তারা নিয়মিতভাবে প্রবেশ করছেন। একটা সিপাহীজলা, একটা ঊনকোটি এবং আরেকটা দক্ষিণ জেলা। এই যে সিপাহীজলা, ঊনকোটি এবং দক্ষিণ জেলার সীমান্তগুলো দিয়ে নিয়মিতভাবে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গারা অনুপ্রবেশ করছেন, তার পেছনে কাদের হাত
কারা খেলা করছেন, কিভাবে এটা দমন করা সম্ভব, আপনারা কি মনে করছেন? এই সব নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের ভাবনা চিন্তা এবং আমাদের কিছু তথ্যভিত্তিক বিষয় আপনাদের সামনে তুলে ধরা, যেগুলো নিয়ে হয়তোবা আপনারা নিজেদের পাড়া, নিজেদের এলাকা, নিজেদের ক্লাব, নিজেদের মহল্লা ইত্যাদি জায়গাগুলোতে চর্চা করতে পারবেন। তাতে কি লাভ হবে? তাতে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের ওপর যেমন চাপ বাড়বে, ঠিক একইভাবে আপনার এই সজাগ হওয়া বিষয়টি আমাদের বৃহত্তর সমাজকে সচেতন করবে। আমরা একটু শোনাই আপনাদের যে এই প্রসঙ্গে সাম্প্রতিককালে আমরা কি কি দেখলাম, কি কি শুনলাম, এই ঘটনাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, একটু শুনুন। আজকে সকালবেলা আমাদের পিয়ারবাড়ি থানাধীন সমন্বয়নগর এলাকাতে আমাদের স্পেশাল ব্রিগেড চেকিং চলছিল। এমন সময় একটা অটোতে দুইটা সন্দেহভাজন লোক, তার মধ্যে একটি মেয়ে এবং একজন ছেলে, ওরা সকাল সকাল এই সমন্বয়নগর এলাকা থেকে বিলুনিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন আমরা গাড়ি চেক করি এবং চেক করে ওদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে আমাদের সন্দেহ হয়। তখন আমরা ভালোভাবে যখন চেক করি এবং জিজ্ঞাসাবাদ করি, তখন জানতে পারি ওরা বাংলাদেশ থেকে এসছে, ওরা চেন্নাই যাবে। তো তার মধ্যে যে মেয়েটা, ওনার নাম অঙ্কিতা সুলতানা, উনি বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে, এবং ওনার সাথে যে আরেকটি লোক ছিল, ওনাকে ওই মেয়েটাকে নিয়ে আসছিলেন। ওনার নাম হচ্ছে নান্টু দাস, ওনার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলায়। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং কোর্টে প্রেরণ করছি, এবং ওনাদেরকে কে কে এই ঘটনাতে জড়িত আছে এই ঘটনার সাথে আমরা ওটাও দেখছি, এবং আমরা পরবর্তী সময় এটা আইনগত ব্যবস্থা নেব। অ্যাকচুয়ালি ধর্মনগর থানায় আজকে সকালবেলা একটা খবর আসে যে কিছু অপরিচিত লোক, সাসপেক্টেড বাংলাদেশি ন্যাশনাল, রাজবাড়ি এলাকায় ঘোরাফেরা করছে। তো সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার রাজবাড়িতে যায় এবং গিয়ে আমরা দুজন মেল, দুজন ফিমেল লোককে আমরা ডিটেইন করে এবং থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা মানে মায়ানমার থেকে প্রায় 7 বছর আগে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ ক্যাম্পে ওরা থাকতো। তো আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিল। তো যাই হোক, পুলিশ তাদেরকে ডিটেইন করেছে, তাদেরকে আমরা থানায় এনেছি এবং নির্দিষ্ট একটা ধারায় আমরা মামলা। যে দূরপাল্লার ট্রেনগুলো যে প্রায় মুহূর্তে আমরা চেকিং করি, তো আজকেও সকাল প্রায় 7:45-এর দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম। তো এমন সময় আমরা 4 জনকে মানে নোটিশ করি একটু সন্দেহভাজনক তাদের গতিবিধি। তারপর আমরা 4 জনকে ডিটেইন করি ওই স্পটেই, আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট, প্ল্যাটফর্মের এন্ট্রি গেট। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা, এবং তারা প্রায় 8 বছর আগেই মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে, তাদের কথা আর কি, তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন। তো ওইখান থেকে তারা আবার এই 2 দিন আগে আবার এখানে এসেছিল, তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে। তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম, তো খুব দরকার পড়ে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে, যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানলাম আর কি। তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি, এবং এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো। তাদের নামগুলি কি কি? তাদের একজনের নাম হলো আব্দুল রশিদ, আর তাদের পিএসএন বলেছে মন্ডু, ডিস্ট্রিক্ট আইকুব মায়ানমারের, আর আব্দুল রশিদের বয়স 24, সবার একই বাড়ি। আরেকজন হলো এমডি ইউসুফ, ওর বয়স 23, আর 3 নম্বর যিনি আছেন উনি হলো এমডি হামিদ হোসেন, ওনারও 23 বছর। আর এই 3 জনই আর কি। ওদের কাছে কিছু পাওয়া গেছে কি? ওদের কাছে না, এমন কিছু নেই, তবে একজনের কাছে একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে। আজকে আব্দুল্লাহ আমিন নামে একজন রোহিঙ্গা, তাকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে আমরা বিশালগড় রাস্তার মাথা এলাকা থেকে ওকে আটক করা হয়েছে। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তথ্য পেয়েছেন? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো এটা ওর থেকে প্লাস আমরা ইনকোয়ারিতে এটা স্পষ্ট যে ও রোহিঙ্গা ন্যাশনাল এবং সে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে, প্লাস ওর কিছু সংখ্যক ওর আরও রোহিঙ্গা ওর সঙ্গে যারা ছিল
তারাও এখানে অবৈধভাবে প্রবেশ করেছে বলে আমাদের কাছে স্যার ভারতে কি কারণে প্রবেশ করেছে বা কবে কোথা দিয়ে প্রবেশ করেছে সমস্ত জিনিসগুলি আমরা তো ওকে জাস্ট ধরেছি, জিজ্ঞাসাবাদ করার পরই বেরিয়ে আসবে। আজকে আমরা মুঞ্জিয়াগামী থানার স্টাফরা যখন নাকাটি করছিল আনুমানিক রাত্রে 9টার সময় একটা টমটম গাড়ি আসছিল তেলিয়ামুড়া থেকে আমবাসা যাচ্ছিল। তো আমরা মুঞ্জিয়াগামীর 41 মাইল নাকা পয়েন্টে চেকিং করার সময় আমরা ওই টমটমে 3 জন লোক ছিল। তো একজন লোক আমরা পুলিশকে দেখেই সে ওইখান থেকে সে পালিয়ে গেছে। তো বাকি যে 2 জন ছিল আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে ওনার আইডি কার্ড দেখার পরে আমরা জানতাম পারি যে ওনারা রোহিঙ্গা। তো ওনারা 2 জনকে আমরা ডিটেন করছি। ওখানে একটা শেষে আমরা আইন মোতাবেক ওনার এগেন্সে আমরা কেস রেজিস্টার করা হয়। টমটম চালক অ্যাকচুয়ালি সে তো তার ব্যবসায়ী খাতিরে সে কাজ করছে। তো ওনারা আমরা জিজ্ঞাসা করছি এবং ইন্টারোগেশনও করছি। সে বলল যে ওনার বাড়ি তেলিয়ামুড়া, ওনার নাম পঙ্কজ দাস, বাড়ি তেলিয়ামুড়া। সে অম্পি চমনি, তেলিয়ামুড়া যে জায়গাতে অম্পি চমনি ছিল ওই জায়গা থেকে ওদেরকে আমবাসা যাওয়ার জন্য 500 টাকা রিজার্ভের বিনিময়ে সে নিয়ে যাচ্ছিল। তো আমাদের এই নাকা পয়েন্টে আমরা চেকিং করার সময় ওই 3 জনের মধ্যে একজন তো পালিয়ে গেছে, আর 2 জনকে আমরা রোহিঙ্গা হওয়াতে উইদাউট কোনো ডকুমেন্ট ছাড়া তারাই ভারতে প্রবেশ করার আইনে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হইব। আইন মোতাবেক তাদের বিরুদ্ধে করাইব। আগামীকাল তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। আমরা ওদেরকে জিজ্ঞাসা করে জানতাম পারছি যে মা আর ছেলে। এই যে দৃষ্টিকোণগুলো, এই যে পুলিশ আধিকারিকরা এতক্ষণ যা আপনাদের শোনালাম তার প্রেক্ষাপট যদি আপনারা একটু বিচার করেন, তা নিয়ে যদি আপনারা একটু চিন্তা করেন, তা নিয়ে যদি একটু ভাবেন, এবং আজকে ইতিমধ্যেই আমাদের দর্শক যে কথাগুলো বললেন আমি আপনাদের কিছু তথ্য যোগ করতে চাই। আপনারা ইতিমধ্যেই পত্রপত্রিকায় দেখেছেন গতকালকেও আমাদের রাজ্যের পুলিশ হেডকোয়ার্টারে ফোকাস গ্রুপ মিটিং হয়ে গেছে। ইতিমধ্যেই আজ থেকে বছরখানেক আগে এই ফোকাস গ্রুপ তৈরি হয়েছিল। এই গ্রুপটি তৈরি হওয়ার পেছনে মূল কারণ আমাদের রাজ্যে যাতে রোহিঙ্গা এবং বাংলাদেশ নাগরিকদের অনুপ্রবেশ ঠেকানো যায়। এবং এখানে মনে রাখতে হবে এই ফোকাস গ্রুপ মিটিংটি অত্যন্ত প্রাসঙ্গিক এই জন্যে যে তাতে একদিকে যেমন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা থাকেন, ঠিক অন্যদিকে আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের কর্মীরা যারা, আধিকারিকরা যারা, তাদের প্রতিনিধিরা এখানে থাকেন। বিএসএফ এর শীর্ষ আধিকারিক যারা, তারা এই বৈঠকগুলোতে উপস্থিত থাকেন। গতকালকেও আমরা জেনেছি ইতিমধ্যেই পত্রপত্রিকার মাধ্যমে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজিপি তিনি স্বয়ং উপস্থিত ছিলেন, পীযূষ পাটেল। এবং শুধু তাই নয়, আমাদের যে সূত্র, সেই সূত্রের তথ্য অনুযায়ী আমাদের রাজ্যের ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ, আইজিপি ল অ্যান্ড অর্ডার সৌমিত্র ধর, আমাদের ডিআইজিপি ইন্টেলিজেন্স কৃষ্ণেন্দু চক্রবর্তী, এসপি সিকিউরিটি সহ সেন্ট্রাল ইন্টেলিজেন্সের সকল কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আধিকারিকরা, তারা প্রত্যেকে কিন্তু গতকাল সেই মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটিতে উপস্থিত ছিলেন। গতকাল বিকেল প্রায় 4টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত, অর্থাৎ 2.5 ঘন্টা মতো সেই বৈঠকটি চলে। এবং ওই বৈঠকে সবচেয়ে বেশি করে যেটা আলোচনা হয়েছে তা হলো যে আমরা কিভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে পারি, ঠিক একইভাবে কিভাবে আমরা বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে পারি। শ্রদ্ধেয় দর্শক, আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি, যে ভাবনাগুলো নিয়ে কথা বলি, সেই বিষয় এবং ভাবনাগুলো আদতে আমাকে আপনাকে ভালো রাখার জন্যে, সেই বিষয় এবং ভাবনাগুলো আমাদের বৃহত্তর সমাজ এবং পরিবেশকে আরো সুন্দর রাখার জন্যে।
নাগরিক হিসেবে আমাদের দায় কি হবে, আমরা কিভাবে এই বিষয়টিতে অংশগ্রহণ করব। আমরা করতে পারি, নানাভাবে অংশগ্রহণ করতে পারি। প্রথমত, আমাদের যদি বাড়ি সীমান্ত এলাকাতে হয় তাহলে আমরা নজরদারি রাখতে পারি। কখনো কোথাও কোনো জায়গায় আমরা যদি অপরিচিত কাউকে আমাদের এলাকায় ঘোরাফেরা করতে দেখি, আমরা জিজ্ঞাসা করতে পারি, আমরা জানতে চাইতে পারি। তারপর যদি সত্যি অর্থেই সন্দেহ আরো ঘনীভূত হয় তাহলে আমরা পুলিশ প্রশাসন কিংবা সাধারণ প্রশাসনের সহযোগিতা নিতে পারি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা নিজেদের এলাকায় আমাদের ক্লাবগুলোকে, আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নানা ধরনের আমরা যদি বলি যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে গিয়েও কিন্তু আমরা সাহায্য চাইতে পারি। অর্থাৎ আমি যদি আমার এলাকাতে, আমার বাড়ির পাশে আমার মতো করে কখনো কাউকে অনুপ্রবেশ করেছেন এইরকম একটি ভাবনায় ভাবি, তাহলে আমরা নেক্সট কি করব? আমরা তারপরে যা করব, আমরা তারপরে সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করব, আমরা তাদের সাহায্য চাইব। আমরা যদি এই বিষয়গুলো থেকে দূরে দূরে সরে থাকি, পেছন পেছন লুকিয়ে থাকি, তাহলে এই সমস্যাগুলো আরো ঘনীভূত হবে। মনে রাখতে হবে, আমাদের চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকাতে ইতিমধ্যেই আমরা জানি প্রায় 15 লক্ষ রোহিঙ্গা তারা কিন্তু রয়েছেন। বেশ কিছু ক্যাম্প রয়েছেন, যে ক্যাম্পগুলোর আশেপাশের এলাকাগুলো থেকে ধীরে ধীরে রোহিঙ্গারা নানা চক্রের মাধ্যমে এধার ওধার করে আমাদের রাজ্যের সীমান্তে এসে তারা কিন্তু ঢুকে পড়ছেন, তারপর এই দেশের অন্যান্য রাজ্যে তারা চলে যাচ্ছেন। শুধু তাই নয়, আমরা এও জানি যে রোহিঙ্গা অনুপ্রবেশের পেছনে নানা ধরনের দল এবং উপদল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বাংলাদেশে। তারা নিজেদের মতো করে লড়াই করছেন, ঝগড়া করছেন, অধিকারের লড়াই, দাপটের লড়াই, কে কোন ক্যাম্পটার নেতৃত্ব দেবেন। এবং সেখান থেকেও কিন্তু গোষ্ঠীবাজির শিকার হয়ে অনেকে আবার এই সীমান্তগুলো দিয়ে এ রাজ্য হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে কিংবা অন্য দেশে চলে যাচ্ছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি এবং আরেকবার আপনাদের শোনাই পুলিশ প্রশাসন এবং প্রশাসনের কর্মকর্তারা তারা বিষয়গুলো নিয়ে নিয়মিতভাবে কি বলেন তার কিছু নমুনা শুনুন। আজকে সকালবেলা আমাদের পিয়ারবাড়ি থানাধীন সমন্বয়নগর এলাকাতে আমাদের স্পেশাল ব্রিগেড চেকিং চলছিল। এমন সময় একটা অটোতে দুইটা সন্দেহভাজন লোক, তার মধ্যে একটি মেয়ে এবং একজন ছেলে, ওরা সকাল সকাল এই সমন্বয়নগর এলাকা থেকে বিনিময়ের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন আমরা গাড়িটি চেক করি। নমস্কার। হ্যাঁ, বলছিলাম রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, এটা আমাদের প্রতিদিনের রুটিন হয়ে গেছে। আর আমাদের ত্রিপুরার রাজ্যটা হলো একটা করিডোর। আর পুলিশের কথা শুনতে হবে, শোনাচ্ছিলেন, তার মধ্যে আমি ফোনটা করেছি। পুলিশকে টাকার কাছে নতজান। টাকা কতজন যাবে, টাকা নেবে, বলবে বিএসএফ। আপনি এরকম প্রমাণ পেয়েছেন, মানে দেখেছেন কোথাও, বা আপনি মানে আইডিয়া করে বলছেন, না আপনার কাছে প্রমাণাদি আছে? আরে আপনারা প্রত্যেকদিন অনুষ্ঠান করছেন, পেপারে দেখছি, আপনাদের পেপারে দেখছি। আমরা প্রত্যেকদিন কখনো দেখাইনি যে পুলিশ টাকা নিচ্ছে তারপর বলছে যে আসুন আমরা আপনাদের পার করে দিচ্ছি, এরকম দেখিয়েছি আমরা? না, ওইটা দেখাননি, কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, কোথায় দেখেছেন? তাহলে আপনি তারপর কি করেছেন? পুলিশের সাহায্য নিয়েছেন বা অন্য কোথাও বলেছেন গিয়ে বিষয়গুলো? কোনো পত্রপত্রিকা, কোনো মিডিয়া সেখানে গিয়ে জানিয়েছেন? অবশ্যই কিছু কিছু সময় জানিয়েছি। আচ্ছা, কোথায় কোথায় আপনি দেখেছেন যে পুলিশ টাকা নিচ্ছে তারপর ঢুকিয়ে দিয়েছে? কোথায়, এটা কোন জায়গায়? হাত পা ভেঙে দিয়েছে, এরপর কি বলা যাবে? কে ভেঙেছে? পুলিশ ভেঙে দিয়েছে হাত পা? না, সাধারণ জনগণ। পুলিশের কাছে গেছি, পুলিশ কোনো এফআইআর নেয়নি। আচ্ছা, কোথায় এটা, কোথাকার ঘটনা? এটা কোথাকার বললে তো আমার প্রাণহানির আশঙ্কা থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, তারপর বলুন, আপনি কি বলছেন বলুন। সত্যি বলছি, সত্যি বলছি, সত্যি বলছি, তিন সত্যি বলছি। তো এইরকম পরিস্থিতি কাটিয়েছি। ঘটনা হলো কি, রোহিঙ্গাদের প্রত্যেকদিন দেখছি, তো তার জন্য পেপারে দেখি বা আপনাদের চ্যানেলে দেখি, বিভিন্ন চ্যানেলে দেখি, কিন্তু ত্রিপুরার
সেপারেটাস করিডোর। কি করতে হবে? আপনি তো এগুলোর সমস্যার কথা বলছেন, সমাধান কিছু বলবেন? বা আপনার কাছে যদি বলা হয় যে আপনি যদি পুলিশ অফিসার হতেন আপনি কি করতেন, তখন আপনি কি বলবেন? মানে কি করলে ঠিক হবে বা কি করলে তাদেরকে ধরা যাবে বলে আপনি মনে করেন? আমি প্রথমে বিএসএফ, তারপর প্রত্যেকটা থানাকে। আপনি একটু আগে নিশ্চয়ই শুনেছেন যে আমি এটাও বলেছি যে গত কয়েক মাসে 150 জন গ্রেফতার হয়েছেন, যারা টাউট, যারা চক্র চালায়, যারা তাদেরকে নিয়ে সীমান্তে এসছে, এরকম 150 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে আইন মেনে। হ্যাঁ, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। হ্যাঁ বলুন। আরেকটা শূন্য লাগিয়ে দিই, যে রাজা চলে গেছে, কারা যুক্ত, কারা নেতৃত্ব। এটাই আসল মাধ্যম, যেটা আগেও ছিল এখনো আছে, এখন একটু বেশি হয়ে গেছে। আগেও ছিল, এখন একটু মাত্রাটা বেড়ে গেছে আর কি। তো আমরা মোটামুটি বর্ডার সাইডে কি বলবো বলুন, আমি ছিলাম একটা দপ্তরে, তো এখন ঘরে, তো একটু সাহস যোগায় আর কি, তার জন্য বলতে পারি। আগে তো বলতে পারতাম না ওরকম ভাবে খোলামেলা। তো সাউথে সবচেয়ে বেশি করাপশন। আর বক্সনগর, আশাবাড়ি, বক্সনগর, ওরা তো মহিলারা বেরিয়ে আসে তা নিয়ে। কি বলবো, আমার অভিজ্ঞতা কি বলবো। ঠিক আছে, যদি জানার ইচ্ছা হয় আমি মোটামুটি বলে দিয়েছি, এরপরেও যদি কোনো কিছু হয় তাহলে কিছু করার নেই। মোটামুটি শেষের পথে, জীবন শেষের পথে, জীবন সায়ান্নে সত্যিটা বলে দিয়ে গেলাম। হাত পা ঘুরিয়ে দিয়েছিল একটা জায়গাতে, বলবো নামটা? বলুন না, আমরা তো কোথাও বাধা দিচ্ছি না আপনাকে কোনো কিছু বলতে। চেলাগাং, ঠিক। বিয়েপুর নামটাও বলে দিই, দেববর্মা, সাম দেববর্মা, অমিত দেববর্মা। ওনার প্রেজেন্টে আমাকে মাটিতে শুইয়ে পরের দিন একটা সংবাদপত্রে বেরিয়েছে বড় করে। তারপরও আমি এখন বেঁচে আছি। সেদিন আমি ভেবেছি যে আমার নিজ্ঞাত মৃত্যু। অনেক ধন্যবাদ। আপনি নানা ধরনের ঝুঁকি নিয়ে এবং নিজের মতো করে এই বিষয়গুলো নিয়ে এখনো ভাবেন, প্রতিবাদ করেন, নিজের মতো করে এর সুরাহা চান এবং একটি পাবলিক প্ল্যাটফর্মে এসে নিজের অভিজ্ঞতার কথাগুলো ভাগ করেন বৃহত্তর দর্শকদের সঙ্গে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ এবং মানে অবশ্যই কুর্নিশযোগ্য। কিন্তু আসুন আমরা সবাই মিলে ঠিক একইভাবে, এই যে আমাদের দর্শক তাঁর নিজের মতো করে রাগ অভিমানের কথা বললেন এবং সুরাহার কথা বললেন, তিনি বলছেন যে বিএসএফ কে আরো বেশি সজাগ সচেতন হতে হবে। আমি যখন বলছি যে 150 জনকে গ্রেফতার করা হয়েছে, তিনি বলছেন 1500 জন হয়তোবা পালিয়ে গেছে, হতেও পারে। পুলিশ প্রশাসন বিষয়গুলো নিয়ে অত্যন্ত কঠোর একটি মনোভাব এখন দেখাচ্ছেন বলে সামগ্রিকভাবে একটি চিত্র কিন্তু ফুটে উঠছে। এর পেছনেও যদি কোনো ধরনের অন্তরাল থাকে, এর পেছনেও যদি কোনো ধরনের মুখোশ থাকে, এর পেছনেও যদি কোথাও কোনো ধরনের এরকম ঘটনা থাকে যে না বিষয়টি তো এমন নয়, বিষয়টি তো ঠিক উল্টো, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা বিষয়গুলো নিয়ে ভাবি, চিন্তা করি এবং আপনারা যারা সীমান্তবর্তী এলাকাতে প্রধানত বাস করেন, আপনাদের প্রত্যেককে আরো সচেতন হতে হবে, দায়িত্ব নিতে হবে। হয় মিডিয়ার সাহায্য নিতে হবে, নয় প্রশাসনের, নয় পুলিশের, নয় এলাকার সকল জনগণকে এক করে নিয়ে কাউকে না কাউকে নেতৃত্ব নিতে হবে এই বিষয়গুলোকে ঠেকানোর। তা যদি না হয় অনুপ্রবেশ চলবে, তা যদি না হয় রোহিঙ্গারা ঢুকবেন, তা যদি না হয় বাংলাদেশি নাগরিকেরা আসবেন এবং দফায় দফায় তারা আমাদের রাজ্যের নানা মাধ্যমকে ব্যবহার করে অন্য রাজ্যে চলে যাবেন এবং দিনের শেষে আমরা জানব আমাদের রাজ্যের বেশ কিছু সীমান্তবর্তী এলাকা আসলে অনুপ্রবেশের জন্য সেফ করিডোর।
এইরকম একটি অবস্থানে দাঁড়িয়ে আপনারা যারা আজকের এই আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে বলছি, আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, আসুন আমরা একসঙ্গে এই বিষয়গুলো নিয়ে ভাবি। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। কে আছেন? নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আমরা আবার আপনাদেরকে একটু শোনাই আমাদের রাজ্য প্রশাসনের তরফে পুলিশ কর্তারা এই বিষয়গুলোকে নিয়ে কিভাবে কি বলেন, তাদের ব্যাখ্যা কি হয়, একটু শুনুন। সমন্বয়নগর এলাকা থেকে বিনুনিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন আমরা গাড়িটি চেক করি এবং চেক করে ওদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে আমাদের সন্দেহ হয়। তখন আমরা ভালোভাবে যখন চেক করি এবং জিজ্ঞাসাবাদ করি, তখন জানতে পারি ওরা বাংলাদেশ থেকে এসছে, ওরা চেন্নাই যাবে। তো তার মধ্যে যে মেয়েটা, ওনার নাম অঙ্কিতা সুলতানা, উনি বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে, এবং ওনার সাথে যে আরেকটি লোক ছিল, ওনাকে ওই মেয়েটাকে নিয়ে আসছিলেন। ওনার নাম হচ্ছে নান্টু দাস, ওনার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলায়। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং কোর্টে প্রেরণ করছি, এবং ওনাদেরকে কে কে এই ঘটনাতে জড়িত। আচ্ছা, আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগলো। টেট 1 টেট 2 দের জন্য বলছেন, খুব ভালো লেগেছে। টেট টিচাররা তো এখন তো আমরা টেট 1 টেট 2 নিয়ে বলছি না, এখন আমরা রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কথা বলছি সরাসরি অনুষ্ঠানে। আপনি এর আগের অনুষ্ঠানটি নিয়ে কথা বলছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আপনি টেলিফোন করেছেন, আপনি নিশ্চয়ই মোবাইলে PB24 দেখছিলেন, তাতে আপনি আগের অনুষ্ঠানটি দেখে হয়তোবা টেলিফোন করে নিজের মতামত জানাতে চেয়েছেন, আপত্তি নেই। কিন্তু আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত রাত 9টা থেকে একটি সরাসরি অনুষ্ঠানের আয়োজন করে থাকি, এবং তারপরই রাত 10টায় শুরু হয় শুভ্ররাত্রি। সেখানে আরেকটি নতুন বিষয় নিয়ে আমরা কথা বলি। অর্থাৎ আপনারা যারা টেলিফোন করেন 9টার অনুষ্ঠানে, আপনারা 10টার অনুষ্ঠানেও টেলিফোন করতে পারেন, কিন্তু সেই অনুষ্ঠানের বিষয় কি তা জেনে, তা দেখে তারপরেই টেলিফোন করলে আমরা কথা বলতে পারবো। আমরা আরেকবার আপনাদের শোনাই, মাঝপথে আমরা শোনাতে পারিনি, আপনারা আরেকবার শুনুন পুলিশের কর্মকর্তারা তারা কি বলছেন বিষয়টি নিয়ে। দেখুন। তার মধ্যে যে মেয়েটা, ওনার নাম অঙ্কিতা সুলতানা, উনি বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে, এবং ওনার সাথে যে আরেকটি লোক ছিল, ওনাকে ওই মেয়েটাকে নিয়ে আসছিলেন। ওনার নাম হচ্ছে নান্টু দাস, ওনার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলায়। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং কোর্টে প্রেরণ করছি, এবং ওনাদেরকে কে কে এই ঘটনাতে জড়িত আছে, এই ঘটনার সাথে আমরা ওটাও দেখছি, এবং আমরা পরবর্তী সময় এটা আইনগত ব্যবস্থা নেব। অ্যাকচুয়ালি ধর্মনগর থানায় আজকে সকালবেলা একটা খবর আসে যে কিছু অপরিচিত লোক, সাসপেক্টেড বাংলাদেশি ন্যাশনাল, রাজবাড়ি এলাকায় ঘোরাফেরা করছে। তো সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার রাজবাড়িতে যায়, এবং গিয়ে আমরা 4 জন, 2 জন মেল 2 জন ফিমেল লোককে আমরা ডিটেইন করে এবং থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা রোহিঙ্গা মানে মায়ানমার থেকে প্রায় 7 বছর আগে বাংলাদেশে এসছে, এবং বাংলাদেশ ক্যাম্পে ওরা থাকতো। তো আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিল। তো যাই হোক, পুলিশ তাদেরকে ডিটেইন করেছে, তাদেরকে আমরা থানায় এনেছি এবং নির্দিষ্ট একটা ধারায় আমরা মামলা। যে দূরপাল্লার ট্রেনগুলো যা প্রায় মুহূর্তে আমরা চেকিং করি, তো আজকেও সকাল প্রায় 7:45-এর দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম। তো এমন সময় আমরা 4 জনকে মানে নোটিশ করি একটু সন্দেহভাজনক তাদের গতিবিধি। তারপর আমরা 4 জনকে ডিটেইন করি ওই স্পটেই, আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট, প্ল্যাটফর্মের এন্ট্রি গেট। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা, এবং তারা প্রায় 8 বছর আগেই মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে, তাদের কথা আর কি, তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন। তো ওইখান থেকে তারা আবার এই 2 দিন আগে আবার এখানে এসেছিল, তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে। তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম, তো খুব দরকার পড়ে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে, যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানলাম আর কি। তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি, এবং এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো। তাদের নামগুলি কি কি? তাদের একজনের নাম হলো আব্দুল রশিদ,
আর তাদের পিএস এমনি বলেছে মন্ডু ডিস্ট্রিক্ট আইকুব মায়ানমারের, আর আব্দুল রশিদের বয়স 24, সবার একই বাড়ি। আরেকজন হলো এমডি ইউসুফ, ওর বয়স 23। আর 3 নম্বর যিনি আছেন উনি হলো এমডি হামিদ হোসেন, ওনারও 23 বছর। আর এই 3 জনই আর কি। ওদের কাছে কিছু পাওয়া গেছে কি? ওদের কাছে না এমন কিছু নেই, তবে একজনের কাছে একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে। আজকে আব্দুল্লাহ আমিন নামে একজন রোহিঙ্গা, তাকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে আমরা বিশালগড় রাস্তার মাথা এলাকা থেকে ওকে আটক করা হয়েছে। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি কোনো তথ্য পেয়েছেন? তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো এটা বন্ধু এসেছেন, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, শুনছি। যোগাযোগ বিচ্ছিন্ন হলো, আপনি আরেকবার চেষ্টা করতে পারেন। ইতিমধ্যেই আমাদের আজকের এই আলোচনায় এক বন্ধু লিখে পাঠিয়েছেন, শুভ্রাংশু দেব বিলোনিয়া থেকে। শুভ্ররাত্রির আয়োজনটি ভালো লাগে, আপনারা প্রত্যেকদিন যে বিষয়গুলো নিয়ে কথা বলেন এগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, এবং আমি মনে করি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর জন্য আমাদের প্রত্যেককে সমানভাবে এগিয়ে আসতে হবে। পুলিশকে আরো বেশি সজাগ এবং সচেতন থাকতে হবে। পুলিশের কোনো চক্র যদি এর মধ্যে জড়িত থাকে তাহলে সেটাকেও কঠোরভাবে দমন করতে হবে। অত্যন্ত ঠিক কথা বলেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছেন। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা রয়েছেন, আপনারা যারা বিষয়গুলো দেখছেন, আপনারা যারা এই নিয়ে মতামত লিখছেন, আপনাদের সকলকে আমরা বলতে চাই যে আসুন আমরাও সবাই মিলে একটি ভূমিকা পালন করি। আমরাও নিজেদের মতো করে এই বিষয়গুলো নিয়ে নিজেদের ভাবনা চিন্তাকে আরো বেশি সজাগ এবং সচেতন করি। যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম, তো খুব দরকার পড়ে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে, যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানলাম আর কি। তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি, এবং এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো। তাদের নামগুলি কি কি? তাদের একজনের নাম হলো আব্দুল রশিদ, আর তাদের পিএস এমনি বলেছে মন্ডু ডিস্ট্রিক্ট আইকুব মায়ানমারের, আর আব্দুল রশিদের বয়স 24, সবার একই বাড়ি। আরেকজন হলো এমডি ইউসুফ, ওর বয়স 23। আর 3 নম্বর যিনি আছেন উনি হলো এমডি হামিদ হোসেন, ওনারও 23 বছর। আর এই 3 জনই আর কি। ওদের কাছে কিছু পাওয়া গেছে কি? ওদের কাছে না এমন কিছু নেই, তবে একজনের কাছে একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে। আজকে আব্দুল্লাহ আমিন নামে একজন রোহিঙ্গা, তাকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে আমরা বিশালগড় রাস্তার মাথা এলাকা থেকে ওকে আটক করা হয়েছে। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি কোনো তথ্য পেয়েছেন? তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো এটা ওর থেকে প্লাস আমরা ইনকোয়ারিতে এটা স্পষ্ট যে ও রোহিঙ্গা ন্যাশনাল এবং সে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে, প্লাস ওর কিছু সংখ্যক ওর আরও রোহিঙ্গা ওর সঙ্গে যারা ছিল তারাও এখানে অবৈধভাবে প্রবেশ করেছে বলে আমাদের কাছে। স্যার, ভারতে কি কারণে প্রবেশ করেছে বা কবে কোথা দিয়ে প্রবেশ করেছে? সমস্ত জিনিসগুলি আমরা তো ওকে জাস্ট ধরেছি, জিজ্ঞাসাবাদ করার পরই বেরিয়ে আসবে। আজকে আমরা মুঞ্জিয়াগামী থানার স্টাফরা যখন নাকাদি করছিল, আনুমানিক রাত্রে 9টার সময় একটা টমটম গাড়ি আসছিল তেলিয়ামুড়া থেকে আমবাসা যাচ্ছিল। তো আমরা মুঞ্জিয়াগামীর 41 মাইল নাকা পয়েন্টে চেকিং করার সময় আমরা ওই টমটমে 3 জন লোক ছিল। তো একজন লোক আমরা পুলিশকে দেখেই সে ওইখান থেকে সে পালিয়ে গেছে। তো বাকি যে 2 জন ছিল, আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে ওনার আইডি কার্ড দেখার পরে আমরা জানতে পারি যে ওনারা রোহিঙ্গা। তো আমরা ওনারা 2 জনকে আমরা ডিটেন করছি। ওখানে একটা এসেছে, আমরা আইন মোতাবেক ওনারা দেখেছে আমরা কেস রেজিস্টার করা হয়। টমটম চালক অ্যাকচুয়ালি
সে তো তার ব্যবসায়ী খাতিরে সে কাজ করছে। তো ওনারা আমরা জিজ্ঞাসা করছি এবং ইন্টারোগেশনও করছি। সে বলল যে ওনার বাড়ি তেলিয়ামুড়া, ওনার নাম পঙ্কজ দাস, বাড়ি তেলিয়ামুড়া। সে অম্পি চমনি, তেলিয়ামুড়া যে জায়গাতে অম্পি চমনি ছিল ওই জায়গা থেকে ওদেরকে আমবাসা যাওয়ার জন্য 500 টাকা রিজার্ভের বিনিময়ে সে নিয়ে যাচ্ছিল। তো আমাদের এই নাকা পয়েন্টকে আমরা চেকিং করার সময় ওই 3 জনের মধ্যে একজন তো পালিয়ে গেছে, আর 2 জনকে আমরা রোহিঙ্গা হওয়াতে উইদাউট কোনো ডকুমেন্ট ছাড়া তারাই ভারতে প্রবেশ করার আইনে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হইব। আইন মোতাবেক তাদের বিরুদ্ধে করাইব, আগামীকাল তাদেরকে কোর্টে প্রেরণ করা হইব। আমরা ওদেরকে জিজ্ঞাসা করে জানতে পারছি যে মা আর ছেলে। শুনলেন আপনারা। আমাদের আজকের এই আলোচনা আমরা আর খুব বেশি এগিয়ে নিয়ে যাব না। আমরা এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, তার কথা পড়ে শোনাবো আপনাদের। এবং আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে এই ভাবনাগুলোর মধ্যে আপনারাও জড়িয়ে আছেন। এক বন্ধু তিনি লিখেছেন, আমি PB24 এর নিয়মিত দর্শক, আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠান খুব মন দিয়ে দেখি। আজকের এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। হয়তোবা আজ থেকে আরো কিছু বছর পরে আমরা বুঝতে পারবো যে আপনারা আসলে আজকে কি নিয়ে অনুষ্ঠানটা করলেন। যেভাবে আমাদের রাজ্যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ছে তাতে নিঃসন্দেহে এই বিষয়গুলো নিয়ে এখন থেকেই চিন্তা করা প্রয়োজন। ঠিকই লিখেছেন এবং আমাদেরও তাই মনে হয়। সেই জন্যই আজকের এই আয়োজন। আগামী দিনে আমরা প্রত্যেকে একজোট হয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই বিষয়গুলো নিয়ে সজাগ থাকবো। পুলিশ প্রশাসনকে সাহায্য করব, সাধারণ প্রশাসনকে সাহায্য করব, বিএসএফকে সাহায্য করব। কোথাও যদি কোনো ফাঁক ফোকর আমরা দেখি, প্রয়োজনে মিডিয়ার সাহায্য নেব, প্রয়োজনে প্রশাসন এবং পুলিশের সাহায্য নেব। তাদেরকে গিয়ে বলবো যে এই জায়গায় আমরা এমনটা দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি, আপনারা একটু নজর দিন। এই করে করে আমরা যদি আমাদের রাজ্যকে সেফ করিডোর না হতে দিই, লাভ হবে আমাদেরই, লাভ হবে আমাদের আগামী প্রজন্মের। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা স্টুডিওতে হয়তোবা কেউ আপনাদের অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।